Rashtrapati is also the supreme commander of the armed forces. এই পরিস্থিতিতে আর্মি তারা যা করেছে, পলিটিক্যাল পার্টিদের সাথে আলাপ আলোচনা whatever, যে শেখ হাসিনার সাথে উনি যদি কথাও বলেন, হোয়াট ইজ দ্য রং? কি কোনো আইন আছে যে শেখ হাসিনার সাথে কথা বলতে পারবেন না, বা কাউকে আপনি মানা করতে পারেন? আরে মানুষকে যখন ফাঁসি দেয় তখনও তো আত্মীয় স্বজন, লয়ার তারা গিয়ে ওর সাথে কনভিক্টের সাথে কথা বলে হ্যান্ডিং এর আগে। সো হোয়াট ইজ দ্য রং? শেখ হাসিনা ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার ফর 17 ইয়ার্স। আরে এই রাষ্ট্রপতি যিনি শাহাবুদ্দিন চুপ্পু, এই শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু 3টি সরকারকে সার্ভ করেছেন, 3টা হেড অফ গভর্নমেন্টস কে। নাম্বার 1 শেখ হাসিনা, নাম্বার 2 the South Trod International Criminal Yunus সরকার প্রধান, যাকে আমি মানি না সরকার প্রধান, টোটালি ইনলিগাল। আর নাম্বার 3 বিএনপিরও উনি ছিলেন বেশি। আমাদের দেশ একটু ভিন্ন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আর্মি বা আর্ম ফোর্সেস ব্যর্থ হলো, নাই তারা সিকিউরিটি দিতে পারলো জনগণকে, নাই তারা সিকিউরিটি দিতে পারলো প্রাইম মিনিস্টারকে এবং ক্যাবিনেটকে। রাষ্ট্রপতি রয়ে গেলেন প্লেনে তুলে দিয়ে একজন সিটিং প্রধানমন্ত্রীকে। আমাদের ফোর্সেস কনস্পিরেসির মাধ্যমে, যে কনস্পিরেসিটা আমেরিকা করেছে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনে, ওই কনস্পিরেসির অংশ হিসাবে শেখ হাসিনাকে, প্রধানমন্ত্রীকে আরেক দেশে নিয়ে গিয়ে রেখে আসা হয়েছে। কিভাবে হয়েছে? হেলিকপ্টার C-130 টেক অফ করে ওনার যে রেসপন্ডার আছে বন্ধ করে দেওয়া হয় যেন ট্রেস না করা যেতে পারে এয়ারক্রাফট। ইন্ডিয়ান সীমানায় ঢুকে তারা দিল্লির দিকে যায়। দিল্লি যাওয়ার সময় এক পর্যায়ে 2টি এয়ারফোর্স এর জেট শেখ হাসিনার বিমানকে সিকিউর করে নিয়ে যায় ইন্ডিয়ান এয়ারফোর্স বেসে দিল্লির কাছে যেটা। এই হলো অবস্থা। নাই আমার কাছে প্রাইম মিনিস্টার was the chief executive, এটা খেয়াল রাখবেন, নাই আমার কাছে ক্যাবিনেট। ক্যাবিনেট কোথায় চলে গেল we don't know, বিকজ কোন মন্ত্রী সব পালিয়ে গেল, লুকিয়ে গেল, বা আর্মির হিফাজতে চলে গেল 600 সামথিং, সেখানে হয়তো কিছু ক্যাবিনেট মিনিস্টার থাকতে পারে, আমি জানি না। লিস্ট ইজ দেয়ার। আমাদের তখন জুডিশিয়ারি চিফ জাস্টিস এবং সিনিয়র মোস্ট পুলিশ জাজ ইনায়েতুল রহিম তারাও ক্যান্টনমেন্টে আশ্রয় নিলেন। এই হলো পিকচার। এই পিকচারে দেশের সভরেন্টি নিয়ন্ত্রণ করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি is also the supreme commander of the armed forces. এই পরিস্থিতিতে আর্মি তারা যা করেছে, পলিটিক্যাল পার্টিদের সাথে আলাপ আলোচনা whatever, সেটা ভিন্ন কথা। আর্মি সাপোর্ট দিল প্রেসিডেন্টকে। প্রেসিডেন্ট কিন্তু নির্বাহী বিভাগের একটা ইনস্টিটিউশন, উনাকে সাপোর্ট দিল। উনার সাথে তখন কথাবার্তা পলিটিক্যাল পার্টি, আর্মি সবাই ওনার সাথে, উনি হয়ে গেলেন সেন্ট্রাল টু এভরিথিং, রাষ্ট্রপতি। এখন রাষ্ট্রপতিকে যেখানে প্রধানমন্ত্রী পরামর্শ দেন পার্লামেন্ট ডিসলভ করার জন্য, বা অ্যাপয়েন্টমেন্টস লাইক অ্যাটর্নি জেনারেল, এইগুলি আমি ব্যক্তিগতভাবে জানি না। কেউ ওনাকে বলল 12th পার্লামেন্ট ডিসলভ করার জন্য, উনি ডিসলভ করে দিলেন। আর তারপরের দিন উনি অ্যাটর্নি জেনারেলকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন। না, অ্যাটর্নি জেনারেলের সাথে ওনার আগের পরিচয় ছিল,
উনি ওনাকে চিনতেন, এখন যিনি ল মিনিস্টার। কিভাবে চিনতেন? যখন ইশতিয়াক সাহেব, সৈয়দ ইশতিয়াক আহমেদ, আমাদের ফর্মার চিফ জাস্টিসের বাবা, রিফাত সাহেবের বাবা, উনি যখন হাবিবুর রহমান সেনের ক্যাবিনেটে অ্যাডভাইজার ছিলেন, তখন অ্যাটর্নি জেনারেল আজকের যিনি আসাদুজ্জামান, যিনি ল মিনিস্টার, উনি ওইখানে ওনার এখানে একটা জুনিয়র লয়ার হিসাবে চেম্বারে কাজ করতেন। আর যিনি রাষ্ট্রপতি, উনি তখন ইশতিয়াক সাহেবের পিএস ছিলেন। পিএস হওয়ার সুবাদে উনি প্রত্যেকদিন সকালে ইশতিয়াক সাহেবের বাসায় যেতেন ওনাকে আনার জন্য। এই ছেলেটা আসাদুজ্জামানও সেখানে যেত। সেখান থেকে এই দুজনের পরিচয়। তো উনি আসাদুজ্জামানকে চিনতেন। এখন আসাদুজ্জামানকে আপনি জানেন যে তখন আর্মির সাথে জামাত কথা বলছে, বিএনপি কথা বলছে, সবাই কথা বলছে। না, আসাদ হলো বিএনপির এক নেতা বা whatever। আসাদ কিন্তু ল সেক্রেটারি না, বিকজ ল সেক্রেটারি ছিল ক্যাশার, ব্যারিস্টার ক্যাশার। তো আসাদ বিএনপিতে ছিল, এবং আসাদের যে দায়িত্বটা ছিল বিএনপিতে, সেটা মুখ্য দায়িত্বটা ছিল এয়ার মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। উনি বিএনপির হয়ে চায়নার সাথে যোগাযোগ রক্ষা করতেন। ওই কমিটিতে আসাদুজ্জামানও ছিল, বাট লয়ের মধ্যে আসাদুজ্জামান ছিল না। অ্যান্ড পারহ্যাপস কোন এক ইসে সে হয়তো তারেক সাহেবের লয়ার ছিল। সন্দেহ করা হচ্ছে যে যেহেতু রাষ্ট্রপতিও চিনতেন, এই নামটা বিএনপির তরফ থেকে হয়তো এসেছিল, অ্যাটর্নি জেনারেল করা হলো। মাইন্ড ইউ, দেয়ার ইজ নো গভর্নমেন্ট। আচ্ছা, কিভাবে করলেন? আমি এটাতে কোনো অন্যায় দেখি না। কেন অন্যায় দেখি না? বিকজ আপনাকে খেয়াল করতে হবে, এই সময়টা এমন একটি সময় যেখানে আপনার ক্যাবিনেট নাই, প্রাইম মিনিস্টার নাই। সেখানে এই যে ক্যাবিনেট এবং প্রাইম মিনিস্টারের অফিস, এটা সাবসুম হয়ে গেছে, ঢুকে গেল আপনার রাষ্ট্রপতির মধ্যে। তো হি ক্যান ডু ইট। আমি এটাতে কোনো প্রবলেম দেখি না। জুরিসপ্রুডেন্সিয়ালি অফিসটা সাবসিউম হয়ে গেল, ঢুকে গেল ওনার মধ্যে। উনি কিন্তু নির্বাহী বিভাগের প্রধান। সো প্রাইম মিনিস্টার না থাকলে দেশ তো এমনি চলতে পারে না। কেউ না কাউকে তো দায়িত্ব নিতে হবে। সো এই টুক দায়িত্ব। এই দায়িত্ব নেওয়ার পর উনি 106 এর একটা রেফারেন্স পাঠান। রেফারেন্স পাঠানোর জন্য অ্যাটর্নি জেনারেল প্রয়োজন ছিল, বিকজ অ্যাটর্নি জেনারেলকে নোটিশ দেওয়া হয়। আমি যে মামলাটি করেছি 106, সেটাতে ঢোকা ঠিক হবে না, বিকজ আমার মেইন কথা হচ্ছে যে 106 বলে 106 আর্টিকেল যেটা আছে, এইটা ব্যবহার খালি মেকানিক্যালি করা হয়েছে। এটা বিকজ আপনার চিফ জাস্টিস নাই, আপনার জাজেসরা নাই, এরা বিভিন্ন জায়গায় আছেন, কোন সময় কখন বসলো, এইগুলি বিতর্কিত বিষয়, যেটা নিয়ে হয়তো আমরা এক সময় জানতে পারবো যে কিভাবে করা হয়েছে। হয়তো তৎকালীন চিফ জাস্টিসের সাথে কোন যোগাযোগ করেছে গোয়েন্দা সংস্থা বা কিছু করেছে, কিন্তু যাই আছে ওনাকে দিয়ে একটা লিখিয়েছে, উনি লিখেছেন বা সরকারের কেউ লিখেছে 2-3 লাইন। দ্যাটস অ্যানাদার ডিবেট। ওইটার মধ্যে গেলাম, ওইটা তো আমি কোর্টে করছি, করবো, আগামীতেও করবো। এই যে প্রেক্ষাপট, তখন রাষ্ট্রপতির ভূমিকা ওয়াজ প্রশংসনীয়, খুবই প্রশংসনীয় ছিল। খুবই প্রশংসনীয়। ওই সময় আসলে এটি করা ছাড়া কোনো উপায় ছিল না। জি, আপনি পদত্যাগ পত্রে, রাষ্ট্রপতির পদত্যাগ পত্র নিশ্চয়ই দেখেছেন। সেখানেও এই 106 ইস্যুটা এসছে। পদত্যাগ পত্রে পর্যন্ত এটি কেন এলো, আপনি কি মনে করেন?
এইটা এসেছে বিকজ উনি বলছেন যে উনি কিভাবে এই রাষ্ট্রকে স্টেবল রেখেছেন, কিভাবে উনি সভরেন্টি প্রোটেক্ট করেছেন, কিভাবে উনি একটি সরকার এসেছে 100 যদিও ওই সরকারকে আমি মানি না, বিকজ ইন্টারিম সরকার বলে আমাদের সংবিধানে নেই। ওরা যদি ওত না নিত, এমনি বানিয়ে ফেলতো, তাহলে 100 চলে যেত। কিন্তু ওরা তো শপথ নিয়েছে। ওই শপথ কিসে নিচ্ছে? যেখানে কোনো ইন্টারিম সরকার বলা কোনো জিনিস সংবিধানে নাই, তখনও ছিল না, আজকেও নাই, কালকে কি হবে আমি জানি না। তো এই কারণে উনার ওনার তখন কোনো উপায় ছিল না। উনি আর্মিকে হেল্প করেছে এবং আর্মি উনাকে হেল্প করেছে, দেশটাকে স্টেবল রেখেছিল। তো এই জিনিসটা দেখতে হবে। আজকে যারা বলছে that আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, অমুক হয়ে গেছে, তো ওদের যথার্থে বলি যে এটা বাংলাদেশ, এটা আপনার দেশে কামব্যাক হতে পারে, জি আমি গ্যারান্টি তো দিতে পারি না, বিকজ 4-5 কোটি তো একদম ডাইরেক্ট সাপোর্টার আছে। আজকে যদি বিএনপি কে আওয়ামী লীগ সাপোর্ট না দিত, তাহলে হয়তো বিএনপি এত ভোটও পেত না। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আমার পলিটিক্স, আমার সিচুয়েশন, আমার দেশ, আমার জনগণ কি ধরনের, এটা বুঝেই তো আপনাকে কাজ করতে হবে। উই আর ভেরি সেন্টিমেন্টাল পিপল, উই আর ভেরি ইমোশনাল পিপল, যারা বাস্তবের সাথে চলে না, যারা ইমোশনে চলে। সো ডোন্ট আন্ডাররাইট এন্ড ডোন্ট আন্ডার এস্টিমেট শেখ হাসিনা। জি আচ্ছা, এই মুহূর্তে একটা দাবি উঠছে যে যারা রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিলেন ইউনূসের পুরো আমল জুড়ে, জামাত, এনসিপি, তাদের বাচ্চা কাচ্চা, তারা রাষ্ট্রপতিকে আইনগতভাবে মোকাবেলা, গ্রেপ্তার ইত্যাদি বিভিন্ন দাবি তুলছে। এই দাবি কি তাদের ধোপে টিকবে? না, শোনেন, উনি রাষ্ট্রপতি থাকাকালীন সময় এই জুলাই অগস্ট হয়েছে, উনি তো কাউকে কিছু করেন না। উনি তো দেশকে সেভ করেছেন, রাষ্ট্রকে সেভ করেছেন। আপনি কি মামলা করবেন? হ্যাঁ, আগে ওনার যদি ইসলামী ব্যাংকে, যেখানে উনি ভাইস চেয়ারম্যান ছিলেন, বা যখন অ্যান্টি কারাপশন কমিশনে চাকরি করেছেন, বা উনি যখন জজ ছিলেন, বা অন্য কিছু যদি উনি করে থাকেন তার আগে, বিকজ রাষ্ট্রপতি হিসাবে উনি জুলাই অগস্টের সাথে আপনি ওনাকে কিছু করতে পারবেন না, এবং উনি কিছু করেনই নাই। উনি তো বন্ধ ধরনের বসা, ওনার থেকে তো কেউ অর্ডার নেয় না, নাম্বার 1। নাম্বার 2 যেটা হয়েছে যে আর্টিকেল 51 অফ দি কনস্টিটিউশন, সেখানে ওনার ইমিউনিটি দেওয়া আছে, উনি কিচ্ছু কেউ করতে পারবে না। উনি যখন রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি, রাষ্ট্রপতি দেশের, আপনি ওনার বিরুদ্ধে, ওর আগে পিছে যদি উনি এখন ধরেন যদি উনি ওনার বউকে খুন করে দেন, তাহলে মামলা হবে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, ইউ আন্ডারস্ট্যান্ড। বাট এইগুলি দেখেন, আমি আপনাকে বলি, এরা এরা পড়াশোনা করে না তো, এরা হুজুকে চলে, হুজুকে। আনফর্চুনেটলি আমাদের কোর্ট কাছারিও হুজুকে চলে, হুজুক হুজুক, বুঝলি? জি আমি কেন এই কথাটা বললাম? আমি এই কারণে বললাম যে আপনি বলছেন যে ইন্ডিয়া শেখ হাসিনাকে দিচ্ছে না, আপনি বলছেন যে তোমার সাথে তো আমার চুক্তি আছে এক্সট্রাডিশন, তুমি কেন শেখ হাসিনাকে এক্সট্রাডিট করছো? কেন করছো না? কিন্তু কি ওই 11 পাতা এক্সট্রাডিশন ট্রিটি কেউ পড়েছে? যারা এইসব ডিমান্ড করছে ওরা পড়েছে? ওরা চোখে দেখেছে এক্সট্রাডিশন ট্রিটি কি দেখতে কিরকম? 26টা আর্টিকেল ওরা কি পড়েছে? ইন্ডিয়া উইল নেভার গিভ, বিকজ এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ইন্ডিয়া শেখ হাসিনাকে দিতে পারে না। আপনার যাদেরকে আপনি অর্ডার দিয়েছেন আইসিটিতে, শেখ হাসিনাকে বাদই রাখলাম, অন্যদেরকেও দিতে বাধ্য না, বিকজ এক্সট্রাডিশন ট্রিটি ইজ নট অ্যাপ্লিকেবল টু দোজ কনভিক্টেড এন্ড সেন্টেন্সড বাই আইসিটি। এটা আল্লাহর ওয়াস্তে করতে হবে। ওই যে ক্রাইম যেটা থাকতে হবে, ডুয়াল ক্রাইম থাকতে হবে, অর্থাৎ ওইখানেও এটা ক্রাইম আছে, এইখানেও ক্রাইম আছে। জি, ওখানে বন্দি আছে, তাহলে বন্দি বিনিময় হতে পারে, কিন্তু বন্দি নেই। না না, ক্রাইম, ডুয়ালিটি অফ ক্রাইম, অর্থাৎ যে একটা খুন হয়েছে, স্বাভাবিক স্বাভাবিক আদালতে এইটার মামলা চলেছে, এইটা আপনি পাবেন, এক্সট্রাডাইট করতে পারবেন, বিকজ ইন্ডিয়াতেও
স্বাভাবিক সেশনস কোর্ট আদালতে মামলা চলে, ফাঁসি হতে পারে, যাবজ্জীবন হতে পারে। কিন্তু ইন্ডিয়াতে তো আইসিটি নাই। এই যে দৈর্ঘ্য যদি না থাকে তাহলে আপনি পারবেন না। তারপরে ওইখানে আরো আছে, পলিটিক্যাল মামলা যদি হয় বা পলিটিক্স ইনভলভ থাকে তাহলে এক্সট্রাডিশন হবে না। বুঝলি? আল্লাহর ওয়াস্তে আপনার মাধ্যমে এদেরকে বলছি যে এই 11 পাতা পড়তে কতক্ষণ লাগবে? ইংলিশে আছে, ইংলিশ ভালো করে যদি না পড়তে পারো বাংলায় কাউকে দিয়ে পড়ে নাও, পড়ো। 26টা আর্টিকেল আছে। বাট আমি রাজনীতি করব দেশের রাষ্ট্রের জন্য, এবং আমি কি চাচ্ছি আরেক রাষ্ট্রের কাছে বা কি চাচ্ছি না, এইটা আমি যদি না জানি, ওয়াকিফাহাল না হই, তাহলে তো বিরাট সমস্যা আমাদের দেশ আর রাষ্ট্রের জন্য। আমাদের আমাদের তো টোটাল ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি পুরো রাষ্ট্রের অনেক নিচে নেমে গেছে স্তরটা।